প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা মার্টিন লুথার কলেজের অনলাইন ক্লাসে আছি। এখন হিসাব বিজ্ঞান প্রথম পত্র ক্লাস করছি আমরা। আজকে আমি তোমাদের জন্য লেকচার 10 শুরু করব। আমরা সবাই জানি বিগত ক্লাসটা ছিল আমাদের লেকচার 9। আজকে নতুন একটা ক্লাস নিয়ে এসেছি। আর আমরা সবাই আমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়ে আছি। গত ক্লাসে আমি তোমাদের জন্য সৃজনশীল ব্যবহারিক সমস্যা ও সমাধান 1 করিয়েছি। আজকে আমরা আমাদের ক্লাসে দ্বিতীয় অঙ্কটা করব, দ্বিতীয় ব্যবহারিক সমস্যাটা সমাধান করব। তবে তার আগে যে ধরনের অঙ্কটা করব তার জন্য আমাদের কিছু একটু নিয়ম শিখতে হবে বা কিছু একটু ধারণা নিতে হবে যে কোন বিষয়ের উপর আমরা আজকের সমস্যার সমাধানটা করব। সেজন্য আজকে আমি তোমাদের জন্য একটা থিওরিটিক্যাল আলোচ্য বিষয় একটু রেখেছি, তারপর আমরা গিয়ে অঙ্ক করব। তো আজকের ক্লাসের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে স্বাভাবিকভাবে ব্যবহৃত হিসাবের স্বাভাবিক জের বা উদ্বৃত্ত সমূহ এবং এদের প্রকৃতি কেমন। তোমাদের বইয়ের টপিক নাম্বার প্রথম অধ্যায়ে গিয়ে পাবে 1.26। এই টপিকটা তোমাদের বইতে আছে প্রথম অধ্যায়ে। আমরা যে বইটা ফলো করছি হিসাব বিজ্ঞান প্রথম পত্র, সেখানে গেলে আমরা 1.26 এই টপিকটা পাবো। সেখানে বিস্তারিত লেখা আছে এবং আমিও তোমাদের কিছু বুঝিয়ে তারপর অঙ্কে চলে যাব। আর দ্বিতীয় যে টপিকটা সেটা হচ্ছে আজকে আমরা সৃজনশীল ব্যবহারিক সমস্যা ও সমাধান 2 নাম্বার করব সবাই। ঠিক আছে, আমি তোমাদের জন্য বোর্ডে প্রশ্ন তুলে দেব, তারপর গিয়ে আমরা সমাধান করব। তবে এইটা করার জন্য আমাদের এই টপিকটা আগে শিখে নিতে হবে, কেমন? তো সবাই মনোযোগ দিয়ে ফলো করো, নিয়মটা আগে ফলো করো, ধারণাটা নাও, আর সাথে খাতা কলম রাখো, বই খোলা রাখো, কারণ এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্র ক্লাসে আছি, লেকচার 10 এগুলো আমি তোমাদের জন্য উল্লেখ করে দিয়েছি। আর অধ্যায় 1-এ আছি হিসাব বিজ্ঞানের পরিচিতি, আমরা যেন চ্যাপ্টার নিয়ে কনফিউজড না হই। আচ্ছা, আমরা প্রথম টপিকটা সবাই একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করি। হিসাবের স্বাভাবিকভাবে ব্যবহৃত হিসাবের স্বাভাবিক জের বা উদ্বৃত্ত সমূহ। দেখো, এই টপিকটা আমি এখানে আলোচনা করছি তোমাদের জন্য, হিসাবের স্বাভাবিক জের বা উদ্বৃত্ত সমূহ। আমরা তো বিগত কোনো একটা লেকচারে হিসাবের শ্রেণী বিভাগ শিখেছিলাম, প্রচলিত পদ্ধতিতে, তারপর আধুনিক পদ্ধতি বা হিসাব সমীকরণের ভিত্তিতে হিসাবের শ্রেণী বিভাগ, এগুলোর উপর ভিত্তি করে আমরা বিভিন্ন নাম শিখেছিলাম। তো হিসাবের স্বাভাবিক জের বা উদ্বৃত্ত সমূহের কথা যেটা বলা হয়েছে, সেখানে তোমরা তোমাদের বইতে দেখতে পাবে যে সেখানে লেখা আছে হিসাব সমীকরণের উপাদানের ভিত্তিতে আমরা হিসাবকে 5 ভাগে ভাগ করি। সেই 5টা হিসাবের নাম হচ্ছে আমাদের সম্পদ হিসাব, দায় হিসাব, আয় হিসাব, ব্যয় হিসাব, তারপর হচ্ছে মালিকানা সত্ত্ব হিসাব। এটা হচ্ছে হিসাবের আধুনিক পদ্ধতিতে শ্রেণী বিভাগ বা হিসাব সমীকরণের উপাদান ভিত্তিক শ্রেণী বিভাগ। এই 5টা ভাগে বা এই 5টা নামে আমরা হিসাবকে শ্রেণী বিভক্ত করি। এখন এই হিসাবের জেরগুলো সাধারণত কি হয় সেটা আমরা কিন্তু নবম দশম শ্রেণীতে শিখে এসেছি, হয়তো এইভাবে একদম সুন্দর সিস্টেমেটিক ওয়াইজ আমরা শিখিনি, বা শিখলেও খুবই ভালো। তো আজকে আমরা এই হিসাবের নামগুলো যখন থাকবে তার জের বা উদ্বৃত্তটা কি নামে হবে সেটা আমরা আজকে শিখব। তা আমরা যখন সম্পদ হিসাব পাবো কোনো লেনদেনে, তখন সম্পদ হিসাবের জেরটা হবে ডেবিট। এটা স্বাভাবিক উদ্বৃত্ত। নর্মালি সম্পদ হিসাবের জের বা সম্পদ হিসাবের ব্যালেন্স ডেবিট হয়। তারপর আমরা যখন কোনো দায় হিসাব পাবো, আমরা বুঝবো যে দায় হিসাবের ব্যালেন্স বা জেরটা ক্রেডিট হয়। তাহলে আমি যদি তোমাদের বলি সম্পদ হিসাব এর স্বাভাবিক জের হচ্ছে ডেবিট, দায় হিসাব এর স্বাভাবিক জের হচ্ছে ক্রেডিট। সম্পদ হিসাব কোনগুলা? অনেক ধরনের সম্পদ কিন্তু আছে, আমরা জানি, আমরা হিসাব বিজ্ঞানের স্টুডেন্ট হিসাবে অনেক ধরনের সম্পদের নাম জানি। সেখানে স্থায়ী সম্পদ আছে, চলতি সম্পদ আছে। স্থায়ী সম্পদ কোনগুলা? যেমন ভূমি, জমি, দালান কোঠা, যন্ত্রপাতি, আসবাবপত্র, সুনাম, ইজারা সম্পত্তি, এগুলো হচ্ছে আমাদের জন্য কি স্থায়ী সম্পদ। আবার অনেক আমাদের চলতি সম্পদও আছে, নগদান হিসাব, ব্যাংক জমা, তারপর দেনাদার, অগ্রিম খরচ, সমাপনী মজুদ পণ্য, বকেয়া আয়, এগুলো হচ্ছে আমাদের জন্য চলতি সম্পদ। তো এই সমস্ত সম্পদের জের আমরা যখন এই সমস্ত সম্পদগুলোর নাম
কোথাও পাবো কোনো লেনদেন থেকে, তখন আমরা বুঝবো এগুলোর স্বাভাবিক যে ডেবিট হবে। আর সম্পদ হিসাব যত বাড়বে, মানে ডেবিট যত বাড়বে তত ডেবিট হয়, আর ডেবিট যত কমবে অর্থাৎ সম্পদ হিসাব যত কমবে তত ক্রেডিট হবে। ঠিক আছে, এরপর আমরা আসি দায় হিসাবে। দায় হিসাবের স্বাভাবিক জের ক্রেডিট হয়। ঠিক আছে, দায় কোনগুলা তোমরা বইতে গেলে পাবে, যে পাওনাদার আছে, বকেয়া খরচ আছে, অগ্রিম আয় আছে, তারপর আরো তোমরা দায় পাবে ঋণ, এগুলো হচ্ছে দায় হিসাব। এই দায় হিসাবগুলোর যে ক্রেডিট হয়, ক্রেডিট। ঠিক আছে, তাহলে দায় যত বৃদ্ধি পাবে তার ব্যালেন্স বা জের হবে ক্রেডিট, আর দায় যত হ্রাস পাবে তার ব্যালেন্স হবে ডেবিট। এরপর আছে আমাদের আয় হিসাব। আয় হিসাবের জেরটাও দায়ের মতোই, তাহলে আয় হিসাবের স্বাভাবিক জের ক্রেডিট হয়। আয় কোনগুলা? পণ্য বিক্রয়, সেবা প্রদানের মাধ্যমে আয়, তারপর সুদ প্রাপ্তি, তারপর হচ্ছে শিক্ষানবিশ স্যালামি, এগুলো হচ্ছে আমাদের জন্য আয়, স্বাভাবিক আয় যেগুলো আমরা বলি, এগুলোর জের ক্রেডিট হয়। ঠিক আছে, তাহলে আয় হিসাবের জের যত, মানে আয় হিসাব যত বৃদ্ধি পাবে তত ক্রেডিট হবে, আবার আয় হিসাব যত হ্রাস পাবে তত হবে ডেবিট। এরপর আমাদের আছে ব্যয় বা খরচ হিসাব বা ক্ষতি হিসাব। আমরা সবাই জানি ব্যয় খরচ ক্ষতি হলে সেটাকে আমরা ডেবিট হিসাবে দেখাই, ডেবিট জের দেখাই। তো ব্যয় বা খরচের স্বাভাবিক জের হচ্ছে ডেবিট, অর্থাৎ ব্যয় বা খরচ যত বৃদ্ধি পাবে তখন ডেবিট হবে, ব্যয় বা খরচ যত হ্রাস পাবে তখন ক্রেডিট হবে। ব্যয় বা খরচ কোনগুলো? আমরা সবাই জানি, যেমন বেতন, ভাড়া, মজুরি, শিক্ষানবিশ ভাতা, তারপর আমাদের বইতে আমরা আরো পাবো বীমা, সুদ খরচ, তারপর ক্রয়, পণ্য ক্রয় যেটাকে বলি, এটা আমাদের প্রত্যক্ষ খরচ, সবার প্রথমের খরচ যেটা। তারপর বিজ্ঞাপন, অবচয় খরচ, অবলোপন, এগুলো আমরা আমাদের বইতে পাবো। সাধারণ খরচাবলী, এগুলো খরচ, ব্যয় বা খরচ। এগুলোর হিসাব সাধারণত কি হয়? যেটা ডেবিট হয়। আচ্ছা, এরপরে আমাদের আছে মালিকানা সত্ত্ব হিসাব। মালিকানা সত্ত্ব হিসাব বা মূলধন সবসময় ক্রেডিট হয়, আমরা জানি। ঠিক আছে, তাহলে মালিকানা সত্ত্ব হিসাব যত বৃদ্ধি পাবে তত ক্রেডিট হবে, আবার কোনো কোনো সময় মালিকানা সত্ত্ব কিন্তু হ্রাস পায়। সেটা কোন হিসাবের মাধ্যমে হ্রাস পায়? আমরা যদি প্রতিষ্ঠান থেকে, মানে মালিক যদি টাকা উত্তোলন করে, উত্তোলনটা কিন্তু মালিকানা সত্ত্ব হিসাবের মধ্যেই পড়ে, এটা কিন্তু মালিকানা সত্ত্বকে কমায়, তখন উত্তোলন হিসাবটা হয়ে যায় ডেবিট। ঠিক আছে, তখন কিন্তু মালিকানা সত্ত্ব হ্রাস পায়। তাহলে মূলধন বা মালিকানা সত্ত্ব হিসাবে স্বাভাবিক জের হচ্ছে ক্রেডিট। তোমাদের বইতে সুন্দর করে লেখা আছে যে সাধারণত মালিকানা সত্ত্ব হিসাবের স্বাভাবিক জের ক্রেডিট হয়। মালিকানা সত্ত্ব হিসাবগুলো কি কি একটু খেয়াল করো। মূলধন হিসাব আছে, সাধারণ সঞ্চিতি আছে, শেয়ার অধিহার আছে, এগুলো হচ্ছে মালিকানা সত্ত্ব হিসাব। ঠিক আছে, আচ্ছা, তোমাদের বইতে এই সমস্ত হিসাবের জের নিয়ে বিস্তারিত আরো দু একটা লাইন হয়তো লেখা আছে বেশি। আমি সংক্ষেপে যেভাবে বললে তোমরা মনে রাখতে পারবে সেভাবে শুধুমাত্র এই সমস্যাটা করানোর জন্য এটা বুঝিয়েছি। আর তোমরা এই উদ্বৃত্ত বা জেরটা মুখস্থ রাখবে, কোন হিসাবের জের ডেবিট হয়, কোন হিসাবের স্বাভাবিক জের ক্রেডিট হয়। মনে রাখার জন্য আরেকটা বিষয় হচ্ছে সম্পদ এবং খরচ বা ব্যয়, এই দুইটার স্বাভাবিক জের ডেবিট, আর দায়, আয় ও মালিকানা সত্ত্ব, এই তিনটার স্বাভাবিক জের বা উদ্বৃত্ত ক্রেডিট। ঠিক আছে, এইভাবে তোমরা মনে রাখবে। তো আশা করি তোমরা স্বাভাবিক হিসাবের স্বাভাবিক উদ্বৃত্ত বা জেরগুলো বুঝতে পেরেছো। এখন এটার উপর ভিত্তি করে আমরা সৃজনশীল ব্যবহারিক সমস্যা ও সমাধান দুয়ে যাব, কারণ আমাদের কোনো এই সমস্যার মধ্যে কোনো একটা প্রশ্ন আছে ক খ গ এর মধ্যে যে ওইটার স্বাভাবিক জের দেখাতে হবে। ঠিক আছে, তা ওইটার জন্য আমি এটা তোমাদের বুঝিয়ে নিয়েছি। তোমাদের জন্য এখন আমি প্রশ্নটা তুলে দেই, তোমরা সেই অনুযায়ী খাতায় প্রশ্নটা তুলে নিয়ে তারপর তোমরা আমার সমাধান করবে আমার সাথে। তোমাদের জন্য প্রশ্ন তুলে দিয়েছি, তোমরা প্রশ্নটা দেখে দেখে খাতায় তুলতে পারো। আমি প্রশ্নটা একবার পড়ি, তারপর সমাধানে চলে যাই। সৃজনশীল ব্যবহারিক সমস্যা ও সমাধান 2। মিস্টার তিমন একজন আইনজীবী। 2017 সালের 1 জানুয়ারি তারিখে তিনি নগদ 1,50,000 টাকা, 40,000 টাকার বইপত্র এবং 60,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসায় শুরু করলেন। উক্ত মাসে তার লেনদেনগুলো ছিল নিম্নরূপ: 2017 জানুয়ারি 2 তারিখ, তার লেনদেনগুলো এখানে লেখা আছে, জানুয়ারি মাসের কিছু লেনদেন দেয়া আছে। 2 তারিখ
নগদে আইন সংক্রান্ত বইপত্র ক্রয় 20,000 টাকা। 5 তারিখে অফিসের জন্য চেয়ার ও টেবিল ক্রয় 15,000 টাকা। তোমরা টাকার অ্যামাউন্টগুলো ঠিকঠাক ভাবে লিখবে প্রশ্ন থেকে এবং সেই অনুযায়ী সঠিকভাবে সমাধান করবে। 7 তারিখ, জানুয়ারি মাসের 7 তারিখ, একজন মক্কেলের কাছ থেকে অগ্রিম প্রাপ্তি 20,000 টাকা। 8 তারিখ, অফিস ভাড়া প্রদান 5,000 টাকা। 10 তারিখ, একজন মক্কেলের কাছ থেকে নগদ প্রাপ্তি 40,000 টাকা। এখানে কিন্তু অগ্রিম প্রাপ্তি আর এখানে কিন্তু নগদ প্রাপ্তি, দুইটার মধ্যে তফাৎ আছে, একটু বুঝে নিবে। 25 তারিখ, কর্মচারী হাফিজকে বেতন প্রদান 7,000 টাকা। এইটুকু হচ্ছে আমাদের প্রশ্ন, ঠিক আছে। এখন আমাদের করণীয়গুলো কি কি? ক, মোট আসবাবপত্রের পরিমাণ নির্ণয় করো। আমরা সম্পূর্ণ লেনদেন উপর থেকে এ পর্যন্ত শেষ তারিখ পর্যন্ত, শুরু থেকে নাম্বারের শুরু থেকে একদম শেষ তারিখ পর্যন্ত লেনদেনগুলো পড়বো, তারপর সেখান থেকে খুঁজে বের করব কোনগুলো আসবাবপত্র, সেটার মোট পরিমাণ নির্ণয় করব। ক নাম্বার। খ নাম্বার, উপরোক্ত লেনদেনগুলোর সাথে জড়িত হিসাব, শ্রেণীবিভাগ ও স্বাভাবিক জের উল্লেখ করো। এই যে দেখো এখানে স্বাভাবিক জের বলা আছে, সেটার জন্য মূলত আজকে আমি প্রথমে তোমাদের এই বিষয় নিয়ে একটু আলোচনা করেছিলাম আজকের ক্লাসে। স্বাভাবিক জের উল্লেখ করতে বলা হয়েছে। আর শ্রেণী বিভাগ আমরা বিগত কোনো একটা লেকচারে শিখেছি, আর এটার সাথে কি হিসাব আছে, হিসাবের নামগুলো আমরা লেনদেন পড়ে পড়ে খুঁজে বের করব। তারপর গ নাম্বার, টেবুলার ছকে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও। টেবুলার ছক আমরা অলরেডি শিখে ফেলেছি, একটা অঙ্কও করেছি টেবুলার ছকের উপর, তো এটা করতে আমাদের সমস্যা হবে না। তো প্রশ্নটা এখান থেকে দেখে খাতায় উঠাও। এখন আমরা সমাধানে চলে যাব। সমাধান ক শুরু করব। সমাধান কতে যাই আমরা। মোট আসবাবপত্রের পরিমাণ নির্ণয়, আমাদের নির্দেশনা দেয়া ছিল যে আমরা ক নাম্বারে মোট আসবাবপত্রের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা কি নির্ণয় করছি সেটা আগে উপরে লিখে নিব। তারপর আমরা একটা সুন্দর ছক আঁকবো, তারিখের জন্য একটা কলাম রাখবো, বিবরণের জন্য একটা কলাম রাখবো, টাকার জন্য একটা কলাম রাখবো। তারপর আমরা তারিখের কলামে দেখো আমি তারিখগুলা বসিয়েছি। 2017 জানুয়ারি 1 আমাদের আসবাবপত্র আমরা খুঁজে পেয়েছি। আমরা প্রশ্নে চলে যাই, তোমরা একটু তোমাদের খাতায় প্রশ্নটা দেখো আবার, যেহেতু আমি মুছে ফেলেছি আমি বই থেকে দেখে আবার প্রশ্নটা পড়ছি। আমাদের একদম শুরুতে বলা ছিল যে আমাদের উনি যে একজন আইনজীবী ছিলেন, ওনার 2017 সালে তিনি নগদ 1,50,000 টাকা এবং 40,000 টাকার বইপত্র ও 60,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসায় আরম্ভ করলেন। তাহলে আমরা কিন্তু শুরুতেই মূলধন বাবদ 60,000 টাকার আসবাবপত্র পাচ্ছি, যেটা নিয়ে উনি ব্যবসা শুরু করেছিলেন। তাহলে 60,000 টাকার আসবাবপত্র এখানে আমরা লিখেছি, দেখো উনি মূলধন বাবদ আনিত আসবাবপত্র, সেখানে আমাদের 60,000 টাকার আসবাবপত্র ছিল। তারপর মিস্টার তিমন আর কি করেছেন দেখো, জানুয়ারির 5 তারিখে তোমরা লেনদেনটা পড়লে খুঁজে পাবে অফিসের জন্য চেয়ার ও টেবিল ক্রয়। চেয়ার ও টেবিল কিন্তু আসবাবপত্র হিসাবের মধ্যেই পড়ে, সেটা আমরা লিখে দিব জানুয়ারি 5 নগদে ক্রয়কৃত আসবাবপত্র। আমরা লেনদেন থেকে পেয়েছি 15,000 টাকার চেয়ার ও টেবিল ক্রয় করা হয়েছে। তো আমরা পুরো অঙ্ক থেকে, পুরো প্রশ্ন থেকে এই দুইটাই আসবাবপত্র পেয়েছি, 1 তারিখ এবং 5 তারিখ। এখন এই দুইটা আসবাবপত্রের মোট পরিমাণ যেহেতু আমাদের নির্ণয় করতে বলা হয়েছে, আমরা যোগ করে দিই। যোগ করলে দেখো 75,000 টাকা আসবে। আমরা টাকার অ্যামাউন্টটা ক্লোজ করে দেই এবং লিখবো এই ফলাফলটার নাম মোট আসবাবপত্র। ঠিক আছে, আমাদের ক নাম্বারের সমাধান কিন্তু শেষ। এইটুকুর জন্য আমাদের বড় জোর 1.5 থেকে 2 মিনিট সময় লাগবে এবং সঠিকভাবে তোমরা সবাই প্রেজেন্টেশনটা করবে, এভাবে ডিরেকশনটা উপরে লিখে নিবে কি নির্ণয় করছো। তো আমরা সমাধান খতে এখন চলে যাই। আমাদের খ নাম্বারে কি ছিল প্রশ্ন, যে উপরোক্ত লেনদেনগুলোর সাথে জড়িত হিসাব, শ্রেণী বিভাগ এবং স্বাভাবিক জের উল্লেখ করো। তাহলে তোমরা আরেকটা পৃষ্ঠায় বা এটা নিচে খাতায় যদি জায়গা থাকে তাহলে আমরা খ নাম্বার সমাধান সবাই শুরু করি। সমাধান খতে চলে যাই। খতে বলা হয়েছে লেনদেনের সাথে জড়িত হিসাব, শ্রেণীবিভাগ ও স্বাভাবিক জের দেখানো হলো। আমাদের এটা উল্লেখ করতে বলা হয়েছে হিসাব, শ্রেণীবিভাগ ও স্বাভাবিক জেরগুলো কি হয় আমাদের প্রশ্নের লেনদেনগুলো থেকে
সেগুলো আমাদের দেখাতে বলা হয়েছে, সেটা আমরা এখানে এই কথাটা লিখে তারপর আমরা আমাদের সমাধান শুরু করব। আমরা একটা ছক করব, তারিখের জন্য একটা কলাম রাখবো, লেনদেনগুলো উঠানোর জন্য একটা কলাম রাখবো, তারপর এটার সাথে জড়িত যে হিসাব সেই হিসাবগুলো লেখার জন্য একটা কলাম রাখবো, শ্রেণী বিভাগগুলো করার জন্য একটা কলাম রাখবো, তারপর স্বাভাবিক জের যেটা সেটা লেখার জন্য একটা কলাম রাখবো। 2017 জানুয়ারি 1, 2017 সালের জানুয়ারি তারিখে প্রশ্নে গিয়ে দেখো যে আমাদের লেনদেনটা ছিল নগদ 1,50,000 টাকা, 40,000 টাকার বইপত্র এবং 60,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসায় শুরু করা হলো। এখান থেকে আমরা কি কি হিসাব পাই, সংশ্লিষ্ট কি কি হিসাব আমরা নামগুলো খুঁজে পাই। দেখো, নগদান হিসাব, 40,000 টাকার বইপত্র কিন্তু প্রতিষ্ঠানের জন্য স্থায়ী সম্পদ, ঠিক আছে? তাহলে বইপত্র হিসাব এবং আরেকটা পাই আসবাবপত্র হিসাব। এই তিনটা বিষয় নিয়ে উনি মূলধন হিসাবে মানে এই তিনটা বিষয়কে মূলধন হিসাবে নিয়ে কিন্তু উনি ব্যবসা শুরু করেছিলেন মিস্টার তিমন। তাহলে এই তিনটা মিলে হচ্ছে আরেকটা হিসাব আমাদের ক্রিয়েট হয়েছে মূলধন হিসাব। আর আমি একটু আগে তোমাদের আজকের আলোচনার শুরুতেই কোন হিসাবের জের, স্বাভাবিক জের কি হয় সেটা কিন্তু আমি তোমাদের শিখিয়ে নিয়েছি। তাহলে নগদান হিসাব হচ্ছে হিসাবের শ্রেণী বিভাগ যদি দেখাই, নগদান হিসাব হচ্ছে সম্পদ হিসাব, আমরা জানি। বইপত্র হিসাব, এটাও সম্পদ হিসাব। আসবাবপত্র হিসাব, এটাও সম্পদ হিসাব। আর মূলধন হিসাব হচ্ছে মালিকানা সত্ত্ব হিসাব। আমরা হিসাবের শ্রেণী যখন পড়েছি তখন কিন্তু এটা শিখেছি। আর আজকে যেটা শিখেছি স্বাভাবিক জেরগুলো কি হবে। সম্পদ হিসাবের স্বাভাবিক জের ডেবিট। তাই আমরা যেখানে যেখানে সম্পদ দেখব, উপরে থাকুক বা নিচে থাকুক, আমরা কিন্তু জাবেদা করছি না, আমরা শুধুমাত্র স্বাভাবিক জেরগুলোর নাম উল্লেখ করব। আমরা এখানে বলতে পারি যে বইপত্র হিসাব হয়েছে এখানে বা কোনো একটা হিসাব হয়েছে, নিচে আর একটা সম্পদ হিসাব চলে গেছে, সেটা তো ক্রেডিট হওয়ার কথা না। এখানে হ্রাস বৃদ্ধি দেখাতে বলা হয়নি, জাবেদা করতে বলা হয়নি, ডেবিট ক্রেডিট নির্ণয় করতে বলা হয়নি। আমাদের বলা হয়েছে কোন হিসাবের স্বাভাবিক জের কি, শুধু সেই নামটা উল্লেখ করতে বলা হয়েছে। এখানে বৃদ্ধি বা হ্রাস হইলে কি হয় সেটা দেখাতে বলা হয়নি। তাহলে এখানে আমরা তিনটা সম্পদ পেয়েছি, নগদান, বইপত্র, আসবাবপত্র, তিনটা সম্পদ হিসাবের স্বাভাবিক জের অবশ্যই ডেবিট। সম্পদ হিসাবের স্বাভাবিক জের ডেবিট। আর মূলধন হিসাব হচ্ছে মালিকানা সত্ত্ব হিসাব, মালিকানা সত্ত্ব হিসাবের স্বাভাবিক জের ক্রেডিট। এরপরে 2 তারিখের লেনদেন, তোমরা প্রশ্ন দেখো, নগদে আইন সংক্রান্ত বইপত্র ক্রয় 20,000 টাকা। বইপত্র প্রতিষ্ঠানের জন্য স্থায়ী সম্পদ, তাহলে এটা সম্পদ হিসাব। আর যেহেতু নগদে ক্রয় করেছে আমরা আরেকটা হিসাব পেলাম, নগদান হিসাব। তাহলে বইপত্র হিসাব, নগদান হিসাব। সংশ্লিষ্ট হিসাবের কলামে আমরা এই দুইটা হিসাব বসাবো, দুইটা নাম পেয়েছি। দুইটাই কিন্তু আমাদের সম্পদ হিসাব। আমরা বইপত্র সম্পদ হিসাব লিখবো, নগদান হিসাবও সম্পদ হিসাব লিখবো। সম্পদ হিসাবের স্বাভাবিক জের ডেবিট, এটাও যেহেতু সম্পদ এটাও যেহেতু সম্পদ, দুইটা সম্পদ হিসাবের আমরা স্বাভাবিক জেরের নামটা লিখব ডেবিট। এটাও ডেবিট, এটাও ডেবিট। আমরা কিন্তু স্বাভাবিক জেরটা উল্লেখ করছি, অন্য কিছু না। সম্পদ হিসাবের স্বাভাবিক জের ডেবিট, সম্পদ হিসাবের স্বাভাবিক জের ডেবিট, ঠিক আছে? আমরা প্রত্যেকটা লেনদেন লিখে তার পাশাপাশি কলামগুলো ফিল আপ করে ফেলবো, ঠিক আছে? তারপর 5 তারিখের লেনদেন, অফিসের জন্য চেয়ার ও টেবিল ক্রয় 15,000 টাকা। চেয়ার ও টেবিল কিনলে সেটা আসবাবপত্র নামে বসে, তাহলে আসবাবপত্র হিসাব এটা সম্পদ হিসাব, সম্পদ হিসাবের স্বাভাবিক জের ডেবিট। আর যেহেতু নগদে ক্রয় করা হয়েছে তাহলে নগদান হিসাব, এটাও সম্পদ হিসাব, সম্পদ হিসাবের স্বাভাবিক জের ডেবিট, ঠিক আছে? তাহলে আমরা প্রত্যেকটা লেনদেন থেকে আগে হিসাবগুলোকে খুঁজে বের করব, হিসাবের নামগুলো লিখব, তার পাশে সেটা কোন শ্রেণীতে পড়ে সেই শ্রেণীর নামটা লিখব এবং সেই শ্রেণী অনুযায়ী আমরা হিসাবের স্বাভাবিক জেরগুলা লিখে নিব। এরপরে আমাদের 7 তারিখ আছে, আমি তোমাদের জন্য মুছে আবার উপর থেকে 7, তারপরে আছে 8, 10, 25। তোমরা এভাবে আমার সাথে সাথে করে ফেলো বা আমার আগে করে ফেলো, আমি বোর্ডে আবার তুলে দিচ্ছি এর পরবর্তী তারিখের লেনদেন সংশ্লিষ্ট হিসাব, তোমরা নিজেরাও করতে থাকো। এরপরে আছে আমাদের 7 তারিখ। 7 তারিখে বলা আছে একজন মক্কেলের কাছ থেকে অগ্রিম প্রাপ্তি 20,000 টাকা। আমাদের 7 তারিখের লেনদেনে ছিল। এখান থেকে আমরা দুইটা হিসাব পেয়েছি, আমরা অগ্রিম পেয়েছি নগদ টাকা, তাহলে নগদান হিসাব আর অগ্রিম সেবা আয় হিসাব, ঠিক আছে? তাহলে অগ্রিম যখন আমরা টাকা পাই আমাদের হাতে নগদ টাকা আসে, তাই নগদান হিসাব। আর এটা একটা অগ্রিম আয় হয়েছে, অগ্রিম সেবা আয়, সেজন্য আরেকটা হিসাব পেয়েছি অগ্রিম সেবা আয় হিসাব।
এটা আমাদের জন্য সম্পদ হিসাব, নগদান হিসাব, সম্পদ হিসাব। আর অগ্রিম সেবা আয় কিন্তু প্রতিষ্ঠানের জন্য দায়, এটা দায় হিসাব। আমরা শিখেছি সম্পদ হিসাবের স্বাভাবিক যে ডেবিট, আমরা ডেবিট লিখেছি, আর দায় হিসাবের স্বাভাবিক যে ক্রেডিট, আমরা ক্রেডিট লিখেছি। ঠিক আছে, আমরা এভাবে লিখব। অফিস ভাড়া প্রদান 5,000 টাকা, এটা 8 তারিখের লেনদেন। অফিস ভাড়া প্রদান 8,000 টাকা, সরি 5,000 টাকা। এখান থেকে আমরা দুইটা হিসাব পাই, একটা হচ্ছে ভাড়া হিসাব, আর একটা আমরা যেহেতু নগদে টাকাটা দিচ্ছি নগদান হিসাব। ভাড়া হিসাব হচ্ছে প্রতিষ্ঠানের জন্য ব্যয় বা খরচ, তাহলে ব্যয় বা খরচ হিসাব। আর নগদান হিসাব হচ্ছে সম্পদ হিসাব, হিসাবের শ্রেণী অনুযায়ী সম্পদ হিসাব। আমরা শিখেছি স্বাভাবিক জের হয় ব্যয় বা খরচ হিসাবের স্বাভাবিক জের ডেবিট, আবার সম্পদ হিসাবের স্বাভাবিক জেরও ডেবিট, আমরা সেই অনুযায়ী লিখেছি। 10 তারিখের লেনদেন বলেছে একজন মক্কেলের কাছ থেকে নগদ প্রাপ্তি 40,000 টাকা। নগদ যেহেতু পেয়েছি নগদান হিসাব, আর কিসের কারণে পেয়েছি, একজন মক্কেলের কাছ থেকে। মক্কেল মানে কি, আমাদের যেহেতু মিস্টার তিমন একজন আইনজীবী, তিনি নিশ্চয়ই আইনগত সেবা দিয়েছেন, উকিলের কাজ করেছেন, সেই হিসাবে সেই সেবার বিপরীতে উনি নগদ টাকা পেয়েছেন 40,000 টাকা। 40,000 টাকা তার সেবা আয়, সেবার বিপরীতে উনি আয় করেছেন। তাহলে নগদ টাকা পেয়েছেন নগদান হিসাব, আর কিসের ভিত্তিতে পেয়েছেন, সেবা আয়ের ভিত্তিতে নগদ টাকাটা পেয়েছেন। তাহলে সেবা আয় হিসাব প্রতিষ্ঠানের জন্য একটা আয়, আয়ের নাম হচ্ছে সেবা আয় হিসাব। আমরা দুইটা হিসাব পেলাম, নগদান হিসাব এবং সেবা আয় হিসাব। নগদান হিসাব হলো সম্পদ হিসাব, সেবা আয় হলো আয় হিসাব। সম্পদ হিসাবের স্বাভাবিক জের ডেবিট, আয় হিসাবের স্বাভাবিক জের ক্রেডিট। আয় হিসাবটা কিন্তু দায় হিসাবের মতোই, ঠিক আছে। তাহলে আয়ের জের ক্রেডিট, সম্পদের জের ডেবিট। লাস্ট ওয়ান, 25 তারিখ কর্মচারী হাফিজকে বেতন প্রদান করা হয়েছিল কত, 7,000 টাকা। এটা আমাদের লেনদেনে আছে। এখান থেকে আমরা দুইটা হিসাব পাই, বেতন হিসাব এবং নগদান হিসাব। বেতন হিসাবটা প্রতিষ্ঠানের জন্য ব্যয় বা খরচ হিসাব, আর নগদান হিসাব হচ্ছে প্রতিষ্ঠানের জন্য সম্পদ হিসাব। ব্যয় বা খরচ হিসাবের স্বাভাবিক জের ডেবিট, সম্পদ হিসাবের স্বাভাবিক জের ডেবিট। ঠিক আছে, তাহলে এইটাই ছিল আমাদের খ নাম্বারের সমাধান। তোমরা খাতায় সিরিয়ালি করবে। এখানে যেহেতু বোর্ডটা ছোট, আমি একবারে করে দেখাতে পারিনি, তোমরা একটা পৃষ্ঠার মধ্যে সুন্দরভাবে প্রেজেন্টেশনটা দেখাবে এবং হিসাবের নামগুলো সঠিকভাবে নির্ণয় করবে, শ্রেণী বিভাগটা সঠিকভাবে লিখবে। সেই অনুযায়ী স্বাভাবিক যে কথাটা, স্বাভাবিক জের যেটা হয় সেটা লিখবে, মনে থাকবে। তাহলে সমাধান খ এটাই ছিল। এখন আমরা গ নাম্বার সমাধানে চলে যাব। গ নাম্বারে আমাদের বলা হয়েছে টেবুলার ছকে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও। তাহলে আমরা একটা টেবুলার ছক আঁকবো। আমরা গ নাম্বার সমাধানে দেখি টেবুলার ছকে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব বিশ্লেষণ। অর্থাৎ আমরা এখন একটা টেবুলার ছক আঁকবো, তারপর সেটা হিসাব সমীকরণের ভিত্তিতে এঁকে দেখবো আমরা হিসাব সমীকরণের কোন কোন উপাদানে লেনদেনগুলো কি প্রভাব ফেলেছে। আমরা টেবুলার ছক কিন্তু অলরেডি আঁকা শিখেছি, তারপর প্র্যাকটিক্যালি আজকে একটু আঁকি। তোমরা সেই অনুযায়ী একদম সাথে সাথে তোমাদের খাতায় টেবুলার ছকটা আঁকো। আমাদের ছকের শুরুতে আমরা একটা পুরো পৃষ্ঠা জুড়ে দাগ দিয়ে নিব। প্রথমে আমরা রাখবো তারিখের কলাম এবং এই সাইডে রাখবো মন্তব্যের কলাম। মন্তব্যের কলাম এত বড় রাখার দরকার নেই, মন্তব্যের কলাম। তারপর সেটাকে একটু মোটা করে দাগ দিব। আমরা দুই সাইডেরটা লিখে নিই আগে, তারিখ এবং মন্তব্য। ঠিক আছে, এখন ভেতরে আমরা কি কাজ করব, হিসাব সমীকরণ যে সংক্ষিপ্ত রূপটা আছে এ সমান সমান এল প্লাস ও ই, অর্থাৎ সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব, সেটার উপর ভিত্তি করে কিন্তু আমরা ছকটা আঁকবো। আমরা সম্পূর্ণ প্রশ্নটা পড়বো, লেনদেনগুলো পড়বো, সেখান থেকে দেখবো আমরা কি কি সম্পদ পাই। ঠিক আছে, আমি যদি একদম শুরু থেকে একদম দেখি যে 1 তারিখের লেনদেন থেকে 25 তারিখ পর্যন্ত, আমি খ নাম্বার সমাধানেও যদি যাই, খ নাম্বার সমাধানে তোমরা গিয়ে দেখো আমরা 1 তারিখে পেয়েছি 3 ধরনের সম্পদ। এরপর 2 তারিখে 1 তারিখের একটা সম্পদের সাথে মিলে যায়, সেটা কমন, নগদান হিসাব, বইপত্র হিসাব। তোমরা খ নাম্বারের সংশ্লিষ্ট হিসাব যে ছকটা কলামটা আছে খ নাম্বারে, সেখান থেকে তোমরা সম্পদের নামগুলো কিন্তু বেছে বেছে বের করতে পারবে, গুনতে পারবে যে আমরা কয়টা সম্পদ পেয়েছি। সেই অনুযায়ী আমাদের সম্পদের কলামগুলো এখানে করতে হবে। আমরা পেয়েছি নগদান হিসাব, বইপত্র হিসাব, আসবাবপত্র হিসাব
1 তারিখে পেয়েছি, 2 তারিখে পেয়েছি বইপত্র হিসাব নগদান হিসাব, সেটা মিলে গেছে, বাড়তি কিছু না, ওই 3টার মধ্যেই পড়ে। তারপর 5 তারিখে পেয়েছি আসবাবপত্র হিসাব নগদান হিসাব, আমি কিন্তু খ নাম্বার সমাধান থেকে বলছি, ঠিক আছে, তোমরাও খাতার সাথে মিলাও। তারপর এইখানে 7 তারিখে পেয়েছি নগদান হিসাব, এটাও কমন, আমরা কিন্তু নতুন কিছু পাচ্ছি না, 1 তারিখে যে 3টা পেয়েছি সেগুলোর মধ্যেই আছি। তারপর 8 তারিখে পেয়েছি নগদান হিসাব, 10 তারিখে পেয়েছি নগদান হিসাব এবং 25 তারিখেও পেয়েছি নগদান হিসাব, অর্থাৎ আমরা টোটাল 3 ধরনের সম্পদ পেয়েছি, নগদান হিসাব, বইপত্র হিসাব এবং আসবাবপত্র হিসাব। তাহলে সম্পদের কলামটা আমরা 3টা কলাম করব। প্রথমে সম্পদ অংশটা লিখি, আন্দাজ করে 3টা কলামের জন্য জায়গা রেখে আমরা সমীকরণটা লিখি, হিসাব সমীকরণ। এটা হচ্ছে সমান সমান চিহ্নের জন্য দাগ। হিসাব সমীকরণটা হচ্ছে আমার সম্পদ এ সমান সমান এল মানে দায় প্লাস মালিকানা সত্ত্ব ও ই। দেখো আমি কিন্তু হিসাব সমীকরণটা লিখেছি, সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। এখন সম্পদকে আমি যতগুলা লেনদেনগুলো থেকে যতগুলো সম্পদ পেয়েছি সেগুলো প্রত্যেকটা আলাদা আলাদা নামে কলাম করব। সম্পদগুলোকে আমরা পেয়েছি নগদান হিসাব, আমরা পেয়েছি বইপত্র হিসাব, আমরা পেয়েছি আসবাবপত্র হিসাব। তাহলে এখানে লিখবো আমরা নগদ, বইপত্র এবং আসবাবপত্র, ঠিক আছে, আমরা 3টা সম্পদ পেয়েছি। তারপর সমান চিহ্নের পরে আমরা দায় এবং মালিকানা সত্ত্বের জন্য কলাম রাখবো। আমরা দায় পেয়েছি একটা, সেটা হচ্ছে তোমরা খ নাম্বার সমাধান আবার গিয়ে দেখতে পারো, 7 তারিখে একটা দায় পেয়েছি, অগ্রিম সেবা আয়, ঠিক আছে। তাহলে দায় প্লাস মালিকানা সত্ত্বের জন্য আমরা একটা দায় পেয়েছি আর 1 তারিখে একটা মূলধন পেয়েছি। তাহলে এখানে হচ্ছে অগ্রিম সেবা আয়। আমরা যদি আরো দায় পেতাম আরেকটা কলাম করতাম, আর মূলধনের জন্য নরমালি একটাই কলাম থাকে। আর এখানে হচ্ছে এটা মূলধন হিসাব, ঠিক আছে। ছক আঁকা আজকে পরিপূর্ণভাবে শিখিয়ে দিয়েছি, আশা করি আজকের পর তোমাদের এই টেবুলার ছক আঁকতে কষ্ট হবে না। এখন আমরা কি করব, তারিখ অনুযায়ী কোন কোন লেনদেন কার কার উপর প্রভাব ফেলেছে সেই টাকার অঙ্ক দিয়ে সেই প্রভাবটা আমরা লিখব। তাহলে আমাদের 2017 জানুয়ারি 1 তারিখের লেনদেনটা ছিল আমাদের কি, আমরা নগদ টাকা নিয়ে মিস্টার তিমুর নগদ, বইপত্র এবং আসবাবপত্র এই 3টা বিষয় নিয়ে উনি ব্যবসা শুরু করেছিলেন। আমাদের নগদ কত টাকা ছিল, 1,50,000। তাহলে 1,50,000 টাকা আমার বৃদ্ধি পেয়েছে মূলধন হিসাবে, নগদ টাকা বৃদ্ধি পেয়েছে। বইপত্র নিয়ে এসেছিলেন কত টাকার, 40,000 টাকার, বইপত্রের কলামে 40,000। আমরা যেই যেই বিষয় নিয়ে মূলধন হিসাবে নিয়ে এসেছেন উনি, আমরা সেই জায়গায় যেহেতু এই সম্পদগুলো বৃদ্ধি পেয়েছে তা আমরা প্লাস ফিগার দিয়ে সেই টাকাগুলো বসাবো, 40,000। আর আসবাবপত্র ছিল 60,000। এই 3টা মিলে আমাদের মূলধন হয়েছে, দেখো টোটাল 1,50,000 আর 40, 1,90,000 আর 60, 2,50,000 টাকা হচ্ছে মূলধন। আমাদের যেহেতু এই তারিখে কোনো অগ্রিম সেবা আয় নেই তাই মূলধন হয়েছে 2 লাখ, টোটাল টাকাটা মূলধন। তাহলে এ সমান সমান এল প্লাস ও ই, এই 3টা মিলে কিন্তু যে টাকা হয় দেখো মূলধনের সাইডে সেই টাকাই হয়েছে। তাহলে হিসাব সমীকরণটা কিন্তু 1 তারিখে ঠিক হয়েছে, ডান পক্ষ সমান বাম পক্ষ। আর আমি তোমাদের শিখিয়েছিলাম বিগত ক্লাসে যে সমস্ত লেনদেন মূলধনকে প্রভাবিত করবে সেগুলোর জন্য কিন্তু মন্তব্য দিতে হবে। তাহলে এই লেনদেনটা মূলধনকে প্রভাবিত করেছে, এখানে আমি মন্তব্য দিব প্রাথমিক বিনিয়োগ। আমরা লিখতে পারি প্রাথমিক বিনিয়োগ বা প্রারম্ভিক মূলধন, যেটাই হোক না কেন, এটা ক প্রাথমিক বিনিয়োগ, তোমরা খাতায় স্পষ্টভাবে লিখবে। আচ্ছা, আমি তোমাদের সংক্ষিপ্ত ফর্মটা ইউজ করছি আজকে, কারণ বোর্ডে একদম উদ্বৃত্ত নির্ণয় করে করে প্রত্যেক তারিখের উদ্বৃত্ত বের করে করে তারপরের তারিখের লেনদেন লেখাটা একটু বড় হয়ে যাবে। আমি সংক্ষিপ্তভাবে তোমাদের টেবুলার ছক যেটা করা যায় সেটা করছি। এরপরে আমরা বসাবো জানুয়ারির 2 তারিখ। 2 তারিখে আমার লেনদেন ছিল, 2 তারিখে ছিল নগদে আইন সংক্রান্ত বইপত্র ক্রয়।
তাহলে বইপত্র কিনলে বইপত্র বৃদ্ধি পায়, সম্পত্তি বৃদ্ধি পায় এবং নগদ টাকা হ্রাস পায়। বইপত্র হচ্ছে, তাহলে বইপত্র যেখানে আছে সেখানে 20,000 টাকার বইপত্র আমার বৃদ্ধি পেয়েছে, তাই প্লাস ফিগার। আর আমার নগদ টাকা 20,000 টাকা চলে গেছে, তাই মাইনাস ফিগার। আর ডান দিকে কোনো লেনদেনকে প্রভাবিত করেনি, মূলধনকেও প্রভাবিত করেনি, তাই আমার এখানে কোনো মন্তব্য হলো না। এরপরে হচ্ছে 5 তারিখ। 5 তারিখের লেনদেনটা ছিল অফিসের জন্য চেয়ার ও টেবিল ক্রয় 15,000 টাকা, অর্থাৎ আসবাবপত্র হিসাব বৃদ্ধি পেয়েছে, আসবাবপত্র এবং নগদ টাকা চলে গেছে। তাহলে আসবাবপত্রে যাই আমি প্রথমে, 15,000 টাকা বৃদ্ধি পেয়েছে, তাই প্লাস ফিগার। আর আমার হাত থেকে এই বাবদ নগদ টাকা চলে গেছে 15,000, তাই মাইনাস ফিগার। ঠিক আছে, এখানেও দেখো আমার ডান দিকের কোনো হিসাবকে প্রভাবিত করেনি, দায়কেও প্রভাবিত করেনি, মালিকানা সত্ত্বকেও প্রভাবিত করেনি, মূলধনকে, তাই কোনো কি হলো না, মন্তব্য হলো না। আমরা এটা ব্ল্যাঙ্ক রাখতে পারি, জাস্ট আমি এটা বোঝানোর জন্য এখানে দেখাচ্ছি যে আমাদের এখানে এই 2টা তারিখে কোনো মন্তব্য নেই। এরপরে 7 তারিখে চলে যাব, একজন মক্কেলের কাছ থেকে অগ্রিম প্রাপ্তি। আমরা খ নাম্বারে 7 তারিখে কি কি হিসাব পেয়েছিলাম? নগদান হিসাব, অগ্রিম, সেবা আয় হিসাব। তাহলে নগদান হিসাব যেখানে আছে 7 তারিখে, সেখানে আমরা কি বসাবো? কত টাকা পেয়েছি? 20,000 টাকা আমাদের নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, তাই প্লাস ফিগার। বইপত্র কোনো প্রভাবিত হয়নি, আসবাবপত্র প্রভাবিত হয়নি, তবে অগ্রিম সেবা আয়টা, দায়টা বৃদ্ধি পেয়েছে, তাহলে দায়ও হবে 20,000 টাকা। আমরা প্রত্যেক তারিখে চেষ্টা করব সমান চিহ্নটা দিতে, তাহলে আমাদের সঠিক তারিখে সঠিক লাইন বরাবর অ্যামাউন্টটা লিখতে পারবো। তাহলে দেখো সম্পদও বৃদ্ধি পেয়েছে 20,000 টাকার, সমান সমান চিহ্নের ডান দিকে দায় প্লাস মালিকানা সত্ত্ব, এখানেও কিন্তু আমার 20,000 টাকা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ এ সমান সমান এল প্লাস ও ই হয়েছে। তাহলে এখানেও যেহেতু মূলধনকে প্রভাবিত করেনি, আমি কোনো মন্তব্য লিখলাম না। 8 তারিখ অফিস ভাড়া প্রদান 5,000 টাকা। অফিস ভাড়া প্রদান করলে আমরা কি কি হিসাব পাই? ভাড়া হিসাব বা অফিস ভাড়া হিসাব, যেটাই বলি না কেন, আর হচ্ছে নগদান হিসাব। তাহলে ভাড়া যেহেতু খরচ, খরচ বাড়লে কি কমে যায়? মূলধন কমে যায়। তাহলে এখানে আমরা প্রথমে মূলধনকে কমাই, এটা দায়কে প্রভাবিত করেনি, আমরা মূলধনকে কমাই। মূলধনকে কমাইলে কি করতে হবে? মাইনাস ফিগার দিতে হবে। অফিস ভাড়া 5,000 টাকা, তাহলে মূলধন কমেছে, যেহেতু খরচ, খরচের কারণে মূলধন কমে যায় বা মালিকানা সত্ত্ব কমে যায়, তাই হ্রাস যেহেতু, তাই মাইনাস ফিগার, 5,000 টাকা মাইনাস হয়েছে। আর হাত থেকে কি চলে গেছে? নগদ টাকা, নগদ টাকাও হ্রাস পেয়েছে, তাই 5,000 টাকা মাইনাস। এটাও কিন্তু দেখো সম্পদ সমান সমান এল প্লাস ও ই, দায় প্লাস মালিকানা সত্ত্ব, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ কিন্তু মিলে গেছে। আর এখানে যেহেতু মূলধনকে প্রভাবিত করেছে, এখানে আমরা মন্তব্য লিখব। কি লিখব? ভাড়া খরচ, ভাড়া খরচ। ঠিক আছে, আমরা এই মন্তব্যটা লিখলাম, ভাড়া খরচ। এরপর আমার আছে 8 তারিখের পর 10 তারিখ, একজন মক্কেলের কাছ থেকে নগদ প্রাপ্তি। সেখানে আমরা পেয়েছিলাম কি কি? নগদান হিসাব আর হচ্ছে সেবা আয় হিসাব। তাহলে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে যখন আমরা মক্কেলের কাছ থেকে টাকা পেয়েছি 40,000 টাকা। 10 তারিখ, 10 তারিখ আমাদের বৃদ্ধি পেয়েছে 40,000 টাকা। তাহলে বৃদ্ধি পেলে, নগদ টাকা বৃদ্ধি পেলে আমরা নগদের কলামে প্লাস ফিগার দিলাম। আমাদের এই কলাম প্রভাবিত হয়নি, বইপত্র, আসবাবপত্র প্রভাবিত হয়নি, তারপর সমান চিহ্ন রাখলাম। আমাদের অগ্রিম সেবা আয় প্রভাবিত হয়নি। কি প্রভাবিত হয়েছে? সেবা আয় হিসাব। সেবা আয় কিন্তু নরমালি আয় হিসাব। আয় বৃদ্ধি পেলে মূলধন বৃদ্ধি পায়, তাহলে মূলধন বাড়লে 40,000 টাকা, সেই আয়টার টাকা প্লাস ফিগার বসবে। তাহলে দেখো সম্পদও প্লাস, দায় প্লাস মূলধনও প্লাস। ঠিক আছে, তাহলে ডান পক্ষ বাম পক্ষ সমান হয়ে গেল। আর এখানেও আমরা মন্তব্য লিখবো, কারণ এটা মূলধনকে প্রভাবিত করেছে, তাহলে এখানে আমরা লিখবো সেবা আয়। এরপরে আমাদের আছে, আমরা 10 তারিখে আছি, আমাদের লাস্টের যে 25 তারিখের লেনদেন, সেখানে কি বলা হয়েছে? 25 তারিখের লেনদেন বলা হয়েছে কর্মচারী হাফিজকে আমরা বেতন দিয়েছি, না মিস্টার তিমন বেতন দিয়েছেন 7,000 টাকা। বেতন দিলে কি হয়? বেতন হিসাবের সৃষ্টি হয় একটা খরচ, আর খরচ বাড়লে মূলধন হ্রাস পায়, আর হাত থেকে কি চলে যায় বেতন বাবদ? নগদ টাকা। তাহলে আমাদের বেতন বাবদ যেহেতু খরচ বৃদ্ধি পেয়েছে 25 তারিখে, নগদ টাকা চলে গেছে 7,000 টাকা, এবং একইভাবে আমার মূলধন প্রভাবিত হয়েছে, কমে গেছে
7,000 টাকা। ঠিক আছে, তাই মাইনাস ফিগার। এখানে কি লিখবো? বেতন খরচ। এটা হচ্ছে এটার মন্তব্য, এটার মন্তব্য। তোমরা খাতায় আবার এগুলো দিও না, আমি বোঝানোর জন্য তোমাদের শুধু মন্তব্যটা বোঝানোর জন্য অ্যারো মার্কটা দিয়ে দিয়েছি। ঠিক আছে, খাতায় এটা দেওয়ার দরকার নেই। তাহলে আমরা সবগুলো লেনদেনের প্রভাব টেবুলার ছকে উপস্থাপন করেছি। এখন আমাদের যেটা করার কথা, আমরা কলাম অনুযায়ী যোগফলগুলো আগে নির্ণয় করি। একটা দাগ দিয়ে নেই, আমরা কলাম অনুযায়ী যোগফল নির্ণয় করি। তোমরা ক্যালকুলেটর নাও, ক্যালকুলেটরে দেখো নগদ কলামের যোগফল কত হয়। যেখানে যেগুলো মাইনাস ফিগার সেগুলো মাইনাস করবে, আর যেগুলো প্লাস ফিগার সেগুলো প্লাস করবে। ক্যালকুলেটরে দেখো তোমাদের আসবে 1,63,000 টাকা। 1,50,000 একটা প্লাস, এটা প্লাস, এটা প্লাস, তিনটা প্লাস ফিগার। 1,50,000 আর 20, 1,70,000 আর 40, তাহলে 2 লাখ কত হয়? 10। ঠিক আছে, 2,10,000 থেকে আমরা কয়টা মাইনাস ফিগার পাচ্ছি? একটা, দুইটা, তিনটা, চারটায়। চারটা তোমরা যোগ করো। 2,10,000 থেকে 20,000, 15,000, তারপর 5,000, 7,000, এগুলো তোমরা একসাথে যোগ করে 2,10,000 থেকে এগুলো মাইনাস করে দাও। যতটুকু ক্যালকুলেটরে আসার কথা 1,63,000 টাকা। তোমরা করে দেখো, আসবে। আমি তোমাদের হাতে যেহেতু ক্যালকুলেটর নাই, তোমরা নিজেরা এটা করে দেখো। আমারটা দেখে দেখে বসানোর দরকার নেই, নিজেরা করে 1,63,000 হয় কিনা দেখো, কোথাও ভুল আছে কিনা সেটা দেখো। তারপর সেই অনুযায়ী যখন 1,63,000 হবে তখন সেটাকে সঠিকভাবে বসাবে। বইপত্র আমার আছে 60,000 টাকা। টোটাল যোগ করলাম 60,000, 15,000। আসবাবপত্র 75,000 টাকা। ঠিক আছে, তিনটা কলামের সম্পদের তিনটা কলামের যোগফল নির্ণয় করলাম। তারপর আমার সমান চিহ্ন, অগ্রিম সেবা দায় একটা 20,000 টাকা। আর এইখানে আমার মূলধন 2,50,000, এর সাথে আমি 40,000 যোগ করি, 2,90,000। 2,90,000 থেকে 5,000 আর 7,000 অর্থাৎ 12,000 টাকা বাদ দিই। বাদ দিলে আমার আসবে 2,78,000 টাকা। তোমরা ক্যালকুলেটরে দেখো, এতই আসবে। এখন আমাদের করণীয় কি স্টুডেন্টস? এখন আমাদের করণীয় তিনটা সম্পদকে মোট নির্ণয় করে নিচে লেখা, এবং দেখবো আমাদের ডান পক্ষের দায় প্লাস মালিকানা সত্ত্ব একই অ্যামাউন্ট হয় কিনা টোটালটা। এখন আমরা সম্পদের মোটটা নির্ণয় করি। মোট নির্ণয় করতে গেলে এখানে আমাদের খালি রাখতে হবে 1,63,000, 60,000, 75,000। এই তিনটা ক্যালকুলেটরে দেখো, প্লাস করে দেখো, তোমাদের আসবে 2,98,000 টাকা। 63 এর সাথে 60, তারপর 75। ঠিক আছে, 1,63,000 আর 60 হয় আমার 2,23,000, এর সাথে 75 যদি যোগ করি তাহলে 2,98,000। এই পাশে এখন দেখো তো তোমাদের 2,98,000 হয় কিনা। 2,78,000 যোগ 20, তাহলে 2,98,000। এটাও আমার মিলে গেল। আমার বাম পক্ষ সমান ডান পক্ষ, অর্থাৎ এ সমান সমান এল প্লাস ও ই কিন্তু সমান হয়েছে। আমরা প্রভাবটা সঠিকভাবে দেখাতে পেরেছি। এখন আমাদের করণীয় অ্যামাউন্টটাকে দুইটা দাগ টেনে বন্ধ করে দেওয়া। তারপরের কাজটা হচ্ছে আমার ছকটা বাঁ থেকে ডানে সম্পূর্ণ ক্লোজ করে দেওয়া। এটা হচ্ছে টাকার অ্যামাউন্ট ক্লোজ, 2 দাগ। আর এটা অ্যামাউন্ট ক্লোজ করার পর আমরা ছকটাকে বন্ধ করে দিব। তাহলে আমাদের টেবুলার ছক, একটা পূর্ণ টেবুলার ছক আজকে আমি তোমাদের শিখালাম। আশা করি এরপর থেকে টেবুলার ছক প্রেজেন্টেশনটা দিতে তোমাদের কোনো কষ্ট হবে না। ভালোভাবে হয়তো বুঝতে পেরেছো, বারবার প্র্যাকটিস করো। হ্যাঁ, আর পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে। আজকের অঙ্কের সমাধানটা খুব ভালোভাবে প্র্যাকটিস করো। পরবর্তীতে আরেকটা ক্লাসে আমি তোমাদের জন্য আরেকটা অঙ্ক নিয়ে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।